সেদিন ছিল এক নিঝুম সন্ধ্যাবেলা। সারাদিন আকাশ মেঘে ঢেকে থাকায় একটা গুমোট গরম পড়ে গিয়েছিল। ঘরে ঘরে আলো জ্বলে উঠেছে। আমরা মোট 5 জন ভাই বোন মিলে সন্ধ্যাকালীন পড়া শুরু করেছি। এমন সময় আমাদের গৃহশিক্ষক বটব্বেল মাস্টার এসে গেলেন। বাবা আমাদের সামনে চেয়ারে বসে কাগজ পড়ার ফাঁকে আমাদের পড়ার দিকে নজর রাখছেন। ছোট ভাই মাস্টারমশাইয়ের কাছে একটু পড়া বুঝে নিল। আমি চুপচাপ বসে অঙ্ক করতে লাগলাম, আর সবাই পড়তে থাকলো। এদিকে পড়ানোর ফাঁকে প্রতিদিন মাস্টারমশাই বাবার সাথে পুরনো দিনের গল্পগুজব করতেন। আজও সেই রকম কথাবার্তা চলল। নিয়ম মতো আমরাও পড়ার ফাঁকে সেদিকে কান পাতলাম। পড়ার ঘরে যখন এইরকম পরিবেশ সৃষ্টি হয়েছে, ঠিক সেই সময় হঠাৎ দপ করে সারা শহরের আলোগুলো নিভে গেল। ছোটরা ভয়ে জড়সড় হয়ে বসল। আচমকা সারা শহরের উপর বৃষ্টি শুরু হলো। সঙ্গে বিদ্যুতের চমক এবং মেঘের গুরু গর্জনও সমানে চলল। আমরা বাবাকে কথায় কথায় একটা ভূতের গল্প বলার জন্য ধরে বসলাম। ঠিক আছে, তোরা যখন এত করেই বলছিস, তখন আমার জীবনের একটা সত্য ঘটনা সম্বন্ধেই বলি। বাবা বললেন, বটব্বেল বাবু, আপনিও শুনুন তাহলে। এই বলে বলতে শুরু করলেন। তখন আমার বয়স 22 কি 23 বছর। সম্প্রতি রেলের গার্ডের চাকরি পেয়েছি। তখনকার দিনে সব গার্ডই ছিল সাহেব ইংরেজ। বাঙালি গার্ড তখন একেবারেই ছিল না। বাঙালি হিসেবে তখনকার দিনে আমার গার্ড হওয়া সকলের কাছে অস্বাভাবিক লেগেছিল। ছোটবেলায় সকলে আমায় ডানপিটে ছেলে বলে ডাকত। গার্ড হওয়ার পর আমার প্রথম মালগাড়িগুলোতে ডিউটি পড়তো। সেই মালগাড়িগুলোকে দুর্গম বন জঙ্গলের মধ্যে দিয়ে আমায় নিয়ন্ত্রণ করে নিয়ে যেতে হতো। একবার আমার ডিউটি পড়ল বিহারের ছোটনাগপুর অঞ্চলের বনে জঙ্গলে ঘেরা জায়গা দিয়ে মালগাড়ি নিয়ে যেতে। সেখানকার সেই জঙ্গলে একটা বিশাল অশ্বত্থ গাছ ছিল। রেল লাইন পাতার সময় সেই গাছটি সামনে পড়লে কেটে ফেলবার জন্য কয়েকজন শ্রমিক যে মুহূর্তে সেই গাছে কুরুলের ঘা মারে, তৎক্ষণাৎ মুখে রক্ত উঠে তারা মারা যায়। এরপর আরও কয়েকবার গাছটি কাটার চেষ্টা করতে গিয়ে বহু শ্রমিকের একই দশা হয়েছে। যা হোক, সকলেই মনে মনে আশঙ্কা করতে থাকলো আমাকে ওইরূপ জায়গায় গার্ড হিসেবে যেতে দেখে। কিন্তু আমি সে পর্যন্ত সে ঘটনার কথা কিছুই জানতাম না। তাছাড়া আমার প্রাণে ভয় ডর বলে কিছু ছিল না। নির্দিষ্ট দিনে আমি বেরিয়ে পড়লাম সে স্থান অতিক্রম করার জন্য। গার্ডের পোশাকে একেবারে পেছনের ব্রেক ভ্যানে উঠে সবুজ আলো দেখাতেই মালগাড়ি চলতে শুরু করলো। প্রায় 3 ঘন্টা ধরে গাড়ি এক টানা চলেছে, একই তালে। তখন প্রায় রাত 2টো বাজে। আমি বর্তমান জায়গাটা দেখে নেওয়ার জন্য জানলার বাইরে মুখ বাড়ালাম। চারিদিক গাঢ় অন্ধকারে ঢেকে রয়েছে। বেশ জঙ্গলপূর্ণ জায়গা মনে হলো। চারিদিকে ঝিঁঝি পোকার ডাক আর গাড়ির আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই। আকাশে চাঁদ নেই, মনে হলো অমাবস্যার রাত। আমি মুখটা ভেতরে করে নিলাম। প্রচণ্ড শীত পড়েছে। জানলাগুলো বন্ধ করে ওভারকোটটা ভালো করে পরে নিলাম। গাড়ি কিন্তু এই বিপদসংকুল জায়গা দিয়ে একইভাবে মন্থর গতিতে এগিয়ে চলেছে। প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে গাড়িটা হঠাৎ মাঝপথে দাঁড়িয়ে গেল। 2-3 বার হুইসেল দেওয়ার পর সব চুপচাপ হয়ে গেল। কি ব্যাপার তা জানবার জন্য আমি টর্চ ও সংকেত আলো নিয়ে বারান্দায় বেরিয়ে এলাম। দেখলাম অনেক দূরে একেবারে প্রথমে ইঞ্জিনের নিচে কতগুলো লোক লাল আলো নিয়ে কি যেন করছে। বুঝলাম ইঞ্জিনের কিছু গণ্ডগোল হয়েছে। কি আর করি, পুনরায় নিজ সিটে গিয়ে বসলাম। আমি যখন বাইরে বেরিয়েছিলাম তখন একটা জিনিস লক্ষ্য করেছিলাম, যে একটা বিশাল অশ্বত্থ গাছ আমার ব্রেক ভ্যানের উপর ছাতার মতো ছড়িয়ে আছে। ভেতরে এসে বসে বসে ভাবতে লাগলাম, রেল লাইনের এত কাছে গাছটা থাকায় কেটে ফেলা হয়নি কেন? এর ফলে তো কোনো সময় ট্রেনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। একটা বিকট পৈশাচিক চিৎকারে আমার চিন্তার স্বপ্ন ভেঙে গেল। আমি শক্ত করে টর্চটা ধরে অন্য হাতে গার্ডের লাঠিটা ভালোভাবে ধরে বসলাম। এটা কিসের ডাক হতে পারে?
ভাবতে লাগলাম। এমন সময় আবার সেই বিরাট চিৎকার প্রাণ জল করে দিল। এবার আমার মনে হলো সেটা কারো অট্টহাসি, কিন্তু এখানে তো কোনো মানুষ নেই। তাছাড়া এরকম অস্বাভাবিক চিৎকার মানুষের হতে পারে না। এবার সেই অট্টহাসি ক্রমশ ব্রেক ভ্যানের দিকে এগিয়ে আসতে লাগলো। এমন সময় ব্রেক ভ্যানের বাইরের সিঁড়িতে খুব ভারী পায়ের চাপের শব্দ এবং বারান্দায় একটা বিরাটাকার দেহের ছায়া পড়ল। এই সময় আমি লক্ষ্য করলাম যে ভ্যানের দরজাটা বন্ধ করতে ভুলে গেছি। আমার সঙ্গে তখন অপর কেউ ছিল না। কোনো রকমে যতটা পারি মনে সাহস সঞ্চয় করে সিটে বসে রইলাম। স্পষ্ট দেখলাম ছায়াটা ক্রমশ ভ্যানের ভেতর ঢুকে আমার সামনের খালি সিটটায় বসলো। আমি সাহস সঞ্চয় করে চেঁচিয়ে উঠলাম, কে কে তুমি, এটা কে রে? আবার সেই বিকট পৈশাচিক চিৎকার আমার ব্রেক ভ্যানের ভেতরটা কাঁপিয়ে তুলল। আমি বোকার মতো সেদিকে ফ্যাল করে তাকিয়ে রইলাম। এমন সময় আমার মাথায় পুরনো ডান পিঠে বুদ্ধি মাথাছাড়া দিয়ে উঠল। আমি এবার হাতের জোরালো টর্চটার আলো সেই ছায়ামূর্তির দিকে ফেললাম। কিন্তু কী আশ্চর্য, সেই আলোতে স্পষ্ট দেখলাম যে ওই জায়গাটা আলোকিত না হয়ে ছায়ামূর্তির ঠিক আগের মতোই কালো হয়ে রইল। আচমকা মূর্তিটা আবার এক বিকট চিৎকার করে দুদ্দার করে ব্রেক ভ্যান থেকে যেন ছুটে চলল বাইরের অন্ধকারে। আমি ছুটে বারান্দায় এসে দেখলাম এক কালো ছায়া শোঁ শোঁ করে অনেক দূরের অন্ধকারে মিশে যাচ্ছে। গার্ডবাবু, হে গার্ডবাবু, শুনছেন? বেশ কয়েকজন লোকের চিৎকারে পিছনে ফিরে দেখি ইঞ্জিনের চালকেরা ছুটে এসেছে। তারা একসঙ্গে ভয়ের সাথে চিৎকার করে বলল, बाबू आप अभी ठीक है तो? এখানে कोई भी आपदेव नहीं आया तो? गाड़ी में कुछ गड़बड़ होবার জন্য গাড়ি দাঁড়িয়ে গেছে। आपको कुछ नहीं हुआ तो? তারা আমাকে বিস্ময়ের চোখে দেখতে লাগলো। আমি তাদের বললাম, না রে বাবা, কিছু হয়নি, এখন তোমরা গাড়ি চালাতে শুরু করো তো দেখি। গাড়ি নির্দিষ্ট স্থানে পৌঁছলে সকলে আমায় ছুটে দেখতে আসে। আমি সে সময়ই সেই ছায়ামূর্তির আসল পরিচয় পেলাম, শুনলাম তার মূল গল্প, বুঝলাম সেটা ব্রহ্মদৈত্য। কিন্তু এখনও ভাবি কীভাবে ওই ভৌতিক ঘটনা আমার সামনে ঘটে গেল। এই রহস্যের কোনো কিনারা এখনও পর্যন্ত করতে পারলাম না। আর একটা কথা এই যে ছোটনাগপুরের জঙ্গলে সেই গাছটি এখন নাও থাকতে পারে, কিন্তু রেল লাইনটি ঠিক সেইভাবে বাঁকা অবস্থায় এখনও রয়ে গেছে। হঠাৎ চারিদিকে আলো জ্বলে উঠল। রাত্রের নিস্তব্ধতা ভঙ্গ করে ঘরের পাখাগুলো বনবন করে ঘুরতে লাগলো। বৃষ্টি অনেক আগেই থেমে গেছে, কিন্তু গরম একই রকম। সকলে আবার পড়ার দিকে মন দিল। মাস্টারমশায়ও সকলকে পড়া বোঝাতে লাগলেন। কিন্তু আমার মাথায় একটা কথাই ঘুরতে লাগলো যে বাবাকেও ভূতের কবলে পড়তে হয়েছিল, এবং তা সাক্ষাৎ ভূতের রাজা মহারাজ ব্রহ্মদৈত্যের হাতেই।